পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক যে কোর্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা করাচ্ছি। এগুলো ফ্রিতে করানো হচ্ছে। আমাদের পেইড কোর্সে ভর্তি হতে হলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সাধারণ কিছু বিষয় নিয়ে, যেখানে বলা হচ্ছে বিজ্ঞান বইয়ের তোমাদের প্রাথমিক যে বিজ্ঞান বইটা আছে তোমাদের, সেই প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বলা হচ্ছে আমাদের পরিবেশ। আচ্ছা, আমরা যদি সামগ্রিক অর্থে প্রশ্ন করি তোমাদেরকে যে পরিবেশ কী বা পরিবেশ কাকে বলে, আমরা বলতে পারি আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে যা গঠিত হয়েছে তাই পরিবেশ। আমরা তো এমনই উত্তর দেবো শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু না। দেখো, এখানে বলা হচ্ছে তোমরা চাইলে বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারো পড়াগুলো, আমি বই থেকেই পড়াবো সবগুলো। বলা হচ্ছে এখানে আমাদের পরিবেশ, জীব ও জড়বস্তুর মধ্যকার কিছু সম্পর্ক রয়েছে। জীব ও জড়বস্তুর মধ্যে সম্পর্কগুলো কীরকম আমরা যদি একটু আলোচনা করি তাহলে বোঝা যায় যে জীব ও জড়বস্তুর মধ্যে সম্পর্কটা হচ্ছে পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, পরিবেশের উপাদানগুলোকে আমরা ভাগ করেছি দুই ভাগে কী কী ভাগ করেছি আমরা এখানে বলতে পারি। একটা হচ্ছে আমাদের হচ্ছে জীব আর একটা জড়। একটা জীব উপাদান, একটা জড় উপাদান, আমরা দুই ভাগে ভাগ করেছি। মানুষ, পশু পাখি, গাছপালা, এরা কি? এরা হলো জীব। তাহলে মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল এগুলো হচ্ছে আমাদের জড় উপাদান। তাহলে জড় উপাদানগুলো হচ্ছে কোনগুলো? একটা মাটি, একটা পানি, একটা বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল, এই বিষয়গুলো। এখন আমরা যদি সাধারণভাবে একটা প্রশ্ন করতেই পারি যে জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল। আমরা তো জানি যে উপাদান দুইটা, একটা হচ্ছে জীব উপাদান, একটা জড় উপাদান। সেখানে প্রশ্নটা হচ্ছে যে জীব আসলে কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, এই বিষয়টা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি এখানে একটা বিষয় যে বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন বস্তুর উপর নির্ভর করে। অনেকগুলো বস্তু আছে, সবগুলোর উপর মানুষ নির্ভর করে। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন। এই যে পুষ্টির জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খাবারটা আমাদের বেশি প্রয়োজন পুষ্টির জন্য। ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদিও আমাদের প্রয়োজন রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। অন্যান্য প্রাণীর মধ্যে যদি আমরা আলোচনা করি, প্রাণীও কীভাবে নির্ভরশীল, যে অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে। আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে। অনেক কিছু জাতীয় পদার্থ রয়েছে যারা মাটিতে বাস করে। আবার কিছু প্রাণী রয়েছে, মাছ, চিংড়ি মাছ, এগুলো আবার পানিতে বসবাস করে। এগুলো ডাঙায় বসবাস করে না, এগুলো পানিতে বসবাস করে। এরপর যদি আমরা আসি উদ্ভিদ, বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন বস্তুর উপর, বিশেষ করে জড়বস্তুর উপর নির্ভরশীল বা নির্ভর করে, যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি। তাছাড়া সূর্যের আলোর উপরেও উদ্ভিদ বিভিন্নভাবে নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল। কীরকম আবাসস্থল? যেমন পানির মধ্যে শাপলা, কচুরিপানা, টোপাপানা ইত্যাদি এরা জন্ম লাভ করে। জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। এই জীব যে বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন যে জড়বস্তু রয়েছে সেগুলোর উপর নির্ভরশীল। কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক যে ক্রিয়া, ওই ক্রিয়াটাকেই বলা হচ্ছে ওই স্থানের বাস্তু সংস্থান। আসতে পারে যে বাস্তু সংস্থান কী, তখন আমরা বলতে পারি এখানে স্পষ্টভাবে যে কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক যে ক্রিয়া, এই ক্রিয়াটাই হলো ওই স্থানের বাস্তু সংস্থান। এখন আসি শিক্ষার্থী বন্ধুরা, যে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা আছে কি না? অবশ্যই আছে। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। কীরকম নির্ভরশীলতা রয়েছে এই বিষয়গুলো যদি আলোচনা করি তাহলে সহজে আরও বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে বলা হচ্ছে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক রয়েছে। প্রথমত আসি আমরা প্রাণী নিয়ে আলোচনা করতে গেলে আমরা এখানে বলতে পারি কিছু বিষয়গুলো হচ্ছে প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন
প্রাণীর শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা, ফল, মূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি এগুলো গাছে বাস করে। এই যে মনে করো বানর, কাঠবিড়ালি, প্রাণী, পোকামাকড় এগুলো গাছে বাস করে। পাখি গাছের ডালে বাসা বাঁধে। মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে পরিবেশের উদ্ভিদ ও প্রাণী আসলেই একে অপরের উপর নির্ভরশীল। এরপর যদি আমরা আসি উদ্ভিদ তার খাদ্য তৈরি করে, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভর করে। তাহলে উদ্ভিদ দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কী কী কাজ করতেছে। উদ্ভিদ হচ্ছে তার খাদ্য তৈরি থেকে শুরু করে বৃদ্ধি, পরাগায়ন ও বীজের যে বিস্তরণ ঘটাবে সেখানে প্রাণীর উপর নির্ভর করে। প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণীর মৃত্যুদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়। এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ আবার বেড়ে ওঠে। পরাগায়নের ফলেই কিন্তু উদ্ভিদে বীজের সৃষ্টি হয়। এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন আমরা পাখির কথা বলতে পারি, মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়া যে বিষয়টা রয়েছে, এই ছড়িয়ে পড়ার বিষয়টাকে বলা হচ্ছে বীজের বিস্তরণ। তাহলে আসতে পারে বীজের বিস্তরণ কাকে বলে? আমরা বলতে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের যে ছড়িয়ে পড়া হয়, ছড়িয়ে পড়ার যে বিষয়টা তাকে বলা হয় বীজের বিস্তরণ। বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। এভাবে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর অঙ্গাঙ্গিভাবে জড়িত বা নির্ভরশীল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি শক্তি প্রবাহ। শক্তিটা কীভাবে প্রবাহিত হয়? বেঁচে থাকার জন্য জীবিত শক্তির প্রয়োজন রয়েছে। সবারই শক্তির প্রয়োজন রয়েছে শিক্ষার্থী বন্ধুরা বেঁচে থাকার জন্য। উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়, আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। তাহলে এখানে আমরা বলতে পারলাম যে উদ্ভিদ যে শক্তিটা পাচ্ছে সূর্য থেকে, আর প্রাণী যে শক্তিটা পাচ্ছে সেটা হচ্ছে খাদ্য থেকে। প্রাণী শক্তিটা পাচ্ছে খাদ্য থেকে। এখন আসি এখানে শিক্ষার্থী বন্ধুরা কিছু বিষয় আছে যে প্রাণী কীভাবে শক্তি এর জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, এই একটা বিষয় আমাদের এখানে মূল টপিকস এটাই আমাদের হতে পারে যে উদ্ভিদ কিভাবে বা কোন মাধ্যমে বা কোন উপায়ে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল করে থাকে বা করতে পারে বা করে। এটা এরকম হতে পারে শিক্ষার্থী বন্ধুরা খাদ্য শৃঙ্খলটা কি? আমরা এখানে এখন এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি, বলতে পারি আমরা এখানে শক্তি বা সকল প্রাণীর শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ যেগুলো রয়েছে তারা সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই যে একটা ধারাবাহিকতা বা একটা ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে, সে ধারাবাহিক প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি এখানে খাদ্য শৃঙ্খল। তাহলে এখানে সহজে বিষয় আমরা বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে পোকামাকড় খেয়ে উদ্ভিদ বেঁচে থাকতেছে। এই উদ্ভিদ যে বেঁচে থাকতেছে, আবার ব্যাঙ আবার পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। ব্যাঙকে আবার সাপ খাচ্ছে, সাপকে আবার কে খাচ্ছে? ঈগল খাচ্ছে। এভাবে কিন্তু প্রাণীগুলো একে অপরের উপর নির্ভরশীল হয়ে এই প্রকৃতির মধ্যে বেঁচে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বাস্তু সংস্থানে উদ্ভিদ প্রাণীতে শক্তি প্রবাহের যে ধারাবাহিকতাটা রয়েছে, সেই ধারাবাহিকতাটাকে আমরা বলতে পারি খাদ্য শৃঙ্খল। যে ধারাবাহিকতাটাকে আমরা বলতে পারি খাদ্য শৃঙ্খল। শিক্ষার্থী বন্ধুরা, সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয়। সবুজ উদ্ভিদ থেকেই কিন্তু প্রতিটা খাদ্য শৃঙ্খল সৃষ্টি হয়। এখন আসি খাদ্য শৃঙ্খল গেল, আরেকটা টপিকস রয়েছে সেটা হচ্ছে খাদ্যজাল। খাদ্যজালটা কি? আমরা এখানে বলতে পারি যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল অবস্থায় থাকে, একত্রে থাকে। এখন বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, কেউ কিন্তু কাউকে এড়িয়ে চলার মতো বিষয় না, এখানে কেউ না কেউ কারোর উপর নির্ভরশীল অবস্থায় রয়েছে। সেটাই বলা হচ্ছে। দেখো এখানে যদি নির্ভরশীল অবস্থায় থাকে আমরা বলতে পারি ঈগল সাপ, ইঁদুর কাঠবিড়ালি। তাহলে এখানে হচ্ছে প্রথমত বিষয়টা আমাদের হচ্ছে ঈগল থেকে সাপ, সাপ থেকে ইঁদুর, ইঁদুর থেকে
কাঠবিড়ালি থেকে ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ, খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে একটা খাদ্য জাল তৈরি করতে পারে। আসতে পারে খাদ্য জাল কীভাবে তৈরি হয়, বা খাদ্য জালকে আমরা বলতে পারি একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যখন কোনো জালের সৃষ্টি করে তাকে আমরা বলতে পারি হচ্ছে খাদ্য জাল। এই হচ্ছে বিষয় শিক্ষার্থী বন্ধুরা। তো এই ছিল তোমাদের সাথে আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের এই যে বিষয়টা পড়াইলাম, তোমাদের প্রথম অধ্যায়ে যে অনুশীলনীটা রয়েছে, আমাদের পরিবেশের অনুশীলনী কাজটা একদম হোয়াইট বোর্ডে তোমাদেরকে নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা। তো সেই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা। যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য শুভকামনা। এবং যদি কেউ পেড কোর্স করতে চাও আমাদের কাছ থেকে পেড কোর্সও করতে পারো। এবং আমরা ইতিমধ্যে একটা ইংলিশ কোর্স করাচ্ছি। ইংলিশ কোর্সে যদি কেউ জয়েন হতে চাও, স্পোকেন ইংলিশ কোর্সে জয়েন হতে পারো। আমাদের মোবাইল নাম্বার এখানে দেওয়াই আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।